হ্যালো, শুনতে পাও? হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যায়? হ্যালো। জি, শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। হুম, জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায় পড়াবো। চতুর্থ অধ্যায়ের নাম হলো মানব শারীরতত্ত্ব, রক্ত ও সংগ্রহ, হিউম্যান ফিজিওলজি, ব্লাড সার্কুলেশন। প্রথমে আমরা বলবো সংবহন তন্ত্র বলতে আমরা কি বুঝি। রক্তের মাধ্যমে মানব দেহের কোষসমূহে যে পদ্ধতিতে পানি, অক্সিজেন, খাদ্যসার, এনজাইম, হরমোন ইত্যাদি প্রতিনিয়ত সরবরাহ হয়, দেহের তাপ নিয়ন্ত্রণ, বিপাকের ফলে সৃষ্ট বর্জ্য অপসারণ, দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে তাকে সংবহন তন্ত্র বলে। এবার সংবহন তন্ত্র কি করে? এরা হলো আসলে বহন করে। বহন করতে কি কি বহন করতে পারে? রক্তের মাধ্যমে বহন হয় পানি, অক্সিজেন, খাদ্যসার, এনজাইম, হরমোন এগুলো বাহিত হয়। এছাড়াও তাপ নিয়ন্ত্রিত হয়, বর্জ্যসমূহ অপসারিত হয়। রক্ত সংবহন তন্ত্র তিনটা অংশ নিয়ে গঠিত: রক্ত, রক্তনালী, হৃৎপিণ্ড নিয়ে গঠিত। হ্যাঁ, সংবহন তন্ত্রের মধ্যে আরেকটা আছে হলো লিম্ফেটিক তন্ত্র। লিম্ফেটিক তন্ত্রের মধ্যে আছে লসিকা, লসিকা নালী, নাসিকা নোড দ্বারা গঠিত। তা আমরা প্রথমে রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত, তো রক্তের বৈশিষ্ট্য কি কি? রক্তের বৈশিষ্ট্য হলো রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। স্বাদে লবণাক্ত। হ্যাঁ, রক্ত যদি আমরা স্বাদ নিই, লবণাক্ত স্বাদ হবে। লাল রঙের, স্বচ্ছ, ক্ষারীয়। রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। আপেক্ষিক গুরুত্ব মানে তোমরা সবাই হয়তো বুঝো, তারপর আমি একটু বলে দিই। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্বটা হলো যে কোনো বস্তুর সাথে বা কোনো দ্রবণের সাথে যখন পানির তুলনা করা হয়, হ্যাঁ, তাহলে পানি যদি 1 হয়, রক্ত হলো এখানে 1.065, অর্থাৎ পানির চেয়ে রক্তের ঘনত্ব বেশি, এই জন্য এখানে আপেক্ষিক গুরুত্ব বেশি, 1.065। তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পিএইচ, পিএইচ মাত্রা হলো 7.35 থেকে 7.45। তাহলে বোঝা যাচ্ছে রক্ত হলো ক্ষারীয়। একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, মহিলার দেহে থাকে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে, যা দেহ ওজনের প্রায় 7 থেকে 9%। হ্যাঁ, তাহলে একজন পূর্ণাঙ্গ ব্যক্তির দেহে 7% থেকে 9% ওজন হবে রক্তের। এবার আসবো রক্তের কাজ। রক্তের কাজ, রক্ত কি কাজ করতে পারে? তরল মাধ্যমে সৃষ্টি করে, যাতে রক্তকণিকা সমূহ দ্রবীভূত পদার্থগুলো দেহের সর্বত্র পরিবাহিত হতে পারে। রক্তকে তরল রাখে একটা কেমিক্যাল আছে যার নাম হেপারিন। রক্তকে তরল রাখে কে? হেপারিন। তাহলে এই তরল মাধ্যম সৃষ্টি হওয়ার কারণে রক্তকণিকা সহ দ্রবীভূত অন্যান্য যে পদার্থগুলো আছে এগুলো রক্ত দ্বারা বাহিত হতে পারে। শোষণের ফলে শোষণের ফলে সৃষ্ট অতিরিক্ত অক্সিজেনকে ফুসফুসে পরিবহন করে। সৃষ্ট অতিরিক্ত অক্সিজেনকে, এটা কার্বন ডাই অক্সাইড হবে। শোষণের ফলে সৃষ্ট অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। কি হিসেবে পরিবহন করে? বর্জ্য হিসেবে। যকৃত ও পেশিকোষে খাদ্যসার জারণের মাধ্যমে দেহে প্রচুর তাপ সৃষ্টি হয়। এই তাপ রক্ত দ্বারা সমগ্র দেহে পরিবাহিত হয়ে দেহের তাপসম্যতা রক্ষা করে। রক্ত তাপও পরিবহন করে। প্লাজমা প্রোটিন রক্ত তন্ত্রণে ভূমিকা রাখে।
ক্ষতস্থান নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের বস্তু ক্ষতস্থানে বহন করে আনে। ফুসফুস হতে অক্সিজেন পরিবহন করে দেহকোষে এবং দেহকোষ হতে কার্বন ডাই অক্সাইড বহন করে ফুসফুসে পৌঁছে দেয়। এলো রক্তের কাজ। আমরা যে রক্তকে ক্লাসিফিকেশন করি, রক্তের দুইটা অংশ, একটা হলো রক্তরস 55% বা প্লাজমা 55%, আর রক্তকণিকা হলো 45%। রক্তরসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পানি 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। তো কঠিন পদার্থের মধ্যে আবার আছে কি অজৈব পদার্থ, জৈব পদার্থ। অজৈব পদার্থ 0.9%, জৈব পদার্থ 7.1 থেকে 8.1%। দেখা যায় না? তো অজৈব পদার্থগুলো কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা ইত্যাদি। জৈব পদার্থের মধ্যে আছে প্লাজমা প্রোটিন। 4 ধরনের প্লাজমা প্রোটিন আছে: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথম্বিন, ফাইব্রিনোজেন। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আছে: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া ইত্যাদি। আর অন্যান্য পদার্থের মধ্যে আছে গ্লুকোজ, ফ্যাট, হরমোন, উৎসেচক, রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ বলতে এখানে বোঝানো হয়েছে হিমোগ্লোবিন। রক্তকণিকা আছে 45%। 3 ধরনের রক্তকণিকা: লোহিত, শ্বেত, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার আবার ক্লাসিফিকেশন হলো 2 ধরনের: গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট 3 ধরনের, অ্যাগ্রানুলোসাইট 2 ধরনের। আমরা এখানে সামগ্রিকভাবে একটা দেখলাম, পরে আরো বিস্তারিত আমরা পড়ব। তাহলে আমরা রক্তকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। আমরা প্রথম অংশে আসছি, রক্তরস। রক্তরসের বৈশিষ্ট্য কি? এটি মৃদু ক্ষারীয়, স্বচ্ছ, ঈষৎ হলুদ বর্ণের এক ধরনের তরল পদার্থ। আমরা ইতিমধ্যে জেনেছি এতে 90 থেকে 92% পানি এবং 8 থেকে 12% দ্রবীভূত অবস্থায় জৈব ও অজৈব উপাদান থাকে। জৈব উপাদানগুলো কি কি এখানে আবার এখানে বলা হয়েছে, কিন্তু আমরা এগুলো অলরেডি বলে ফেলেছি, এখানে অলরেডি বলা আছে। তারপর আমি আরেকবার বলি। রক্ত আমি 4 ধরনের বললাম: ফাইব্রিনোজেন, প্রোথম্বিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। খাদ্যসার: গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, লবণ, ভিটামিন। রেচন পদার্থ: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন ধরনের হরমোন। রঞ্জক পদার্থ হলো বিলিরুবিন আর বিলিভার্ডিন। এছাড়াও কোলেস্টেরল, লেসিথিন ইত্যাদি থাকে। এগুলো সবই হলো জৈব উপাদান। অজৈব উপাদান হলো গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থগুলো কি কি এখানে ছোট্ট করে দেওয়া আছে: অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন। এইগুলো হলো গ্যাসীয় পদার্থ। বিভিন্ন ধরনের আয়ন। আয়নগুলো কি কি? সোডিয়াম, এর হলো পজিটিভ আয়ন: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর হলো বাইফসফেট আয়ন, ক্লোরাইড আয়ন, সালফেট, ফসফরাস, বাইকার্বনেট আয়ন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ আয়ন, ফসফেট আয়ন। তাহলে এগুলো হলো বিভিন্ন ধরনের আয়ন। তাহলে রক্তরস সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আসবো রক্তকণিকা। তাহলে রক্তরসে ভাসমান অবস্থায় থাকা বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে। তাহলে রক্তকণিকা আসলে রক্তের সেল, এই জন্য বলা হচ্ছে রক্তকণিকা। রক্তরসে ভাসমান অবস্থায় থাকা বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা বলে। রক্তকণিকা 3 ধরনের হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা আমরা এখানে লাল বোল্ড আকারে যে অংশগুলো দিয়েছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবা, এই জন্য আমি লাল করে দিয়েছি। তো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলো কি কি? এরা দ্বি অবতল, নিউক্লিয়াস বিহীন এবং চাকতির মতো গোল। এটা হলো লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্তকণিকার সংখ্যা ভ্রূণ দেহে, ভ্রূণ মানে মায়ের পেটে যখন থাকবে তখন সেই ভ্রূণে প্রতি ঘন মিলিমিটার রক্তে 80 থেকে 90 লাখ আর বেশি থাকবে। শিশু দেহে থাকবে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে থাকবে 50 লাখ। পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 45 লাখ। আচ্ছা, এবার এগুলো হলে এক্সট্রা ইনফরমেশন।
আমাদের একটু পরীক্ষার সময় একটু লিখলে এই লাল অংশগুলো লিখলেই হবে। এক্সট্রা ইনফরমেশনের জন্য আলাদাভাবে বলা হচ্ছে, পুরুষের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে আরবিসির সংখ্যা 50 লাখের চেয়ে 25% কম হলে রক্ত স্বল্পতা রোগ দেখা দেয়। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে পূর্ণবয়স্ক পুরুষে 50 লাখ আরবিসি থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে। সেই 50 লাখের চেয়ে 25% কম হলে মানে 37% মানে এখানে আছে কত 50, তাহলে 25% কম, তাহলে 50-এর 25% কম কত হতে পারে? ধরো 13 লাখ কম 37 লাখ হলে ধরে নিতে হবে তার অ্যানিমিয়া। হ্যাঁ, প্রতি ঘন মিটার রক্তে যদি 37 লাখ আর বেশি থাকে তাহলে আমরা কি ধরে নেব? অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা। আবার এই সংখ্যা পুরুষের ক্ষেত্রে আর বেশি 65 লাখের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে। আমরা কিছুক্ষণ আগে বললাম পুরুষের স্বাভাবিক রক্ত কত? আর বেশি 50 লাখ। সেক্ষেত্রে 50 লাখের চাইতে আরো 15 লাখ যদি বেশি হয়, মানে 65 লাখ হয়, তাহলে তাকে বলা হবে পলিসাইথেমিয়া। তাহলে আরবিসির সংখ্যা বেশি হলে পলিসাইথেমিয়া, আরবিসির সংখ্যা কম হলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা রোগ। এবার রাসায়নিকভাবে আরবিসিতে কি থাকে? 60-70% পানি এবং 30-40% কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে 90 ভাগই হলো হিমোগ্লোবিন। তাহলে আরবিসির প্রধান উপাদান হলো হিমোগ্লোবিন, কঠিন পদার্থের প্রধান উপাদান হলো হিমোগ্লোবিন। আরবিসির সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন নামক অক্সিজেন বাহক গ্লোবুলার প্রোটিন থাকার কারণে আরবিসিকে লাল দেখায়। তাহলে হিমোগ্লোবিনে এক ধরনের গ্লোবুলার প্রোটিন থাকে, এই প্রোটিনগুলোই লাল দেখায়। প্রতিটি হিমোগ্লোবিন হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোমিন আমিষ নিয়ে গঠিত। হিমোগ্লোবিনের দুইটা পার্ট, একটা হলো হিম, এটা হলো এক ধরনের রঞ্জক, আর এটা হলো গ্লোবিন, এটা হলো একটা প্রোটিন। প্রতি 100 ঘন মিলিমিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। প্রতি 100 ঘন মিলিমিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড একটা এভারেজ। পুরুষের ক্ষেত্রে এটা পূর্ণবয়স্ক পুরুষ 14-18 গ্রাম, আর যদি মহিলা হয় তাহলে 12-16 গ্রাম। ঠিক আছে? তো আমাদের এই বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদের এমনি হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম। এই কারণে আমাদের রক্ত টেস্ট করতে গিয়ে দেখা যাবে যে আমরা হয়তো খুব দেখা গেলো 100 জনের মধ্যে হয়তো 10 জন 12 জনের হয়তো 14 গ্রাম হিমোগ্লোবিন থাকতে পারে, ম্যাক্সিমাম এরই কম থাকে। আচ্ছা, আরবিসির আরো কিছু ইনফরমেশন এটাও বোর্ড করে দেওয়া আছে, এটা আমাদের মনে রাখতে হবে। জীবনের প্রাথমিক পর্যায়ে যকৃত এবং প্লীহা এবং থাইমাস হতে আরবিসি উৎপন্ন হয়। প্রাথমিক পর্যায়ে বলতে বোঝাচ্ছে ভ্রূণ। ঠিক আছে, ভ্রূণের অবস্থায় বা শিশু অবস্থায়, ঠিক আছে, যকৃত, প্লীহা এবং থাইমাস এরা আরবিসি উৎপন্ন করে। তবে পরিণত অবস্থায় অস্থিমজ্জার স্টেম কোষ এর আরেকটা নাম হিমোসাইটোব্লাস্ট নামক বৃহৎ কোষ হতে আরবিসি উৎপন্ন হতে পারে। তাহলে শিশু অবস্থায় বা ভ্রূণ অবস্থায় যকৃত, প্লীহা এবং থাইমাস, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় অস্থিমজ্জার স্টেম কোষ। ঠিক আছে, আরবিসির সৃষ্টি হওয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস। আরবিসি যেভাবে উৎপন্ন হয় এই উৎপাদন হওয়ার প্রক্রিয়াকে বলবো এরিথ্রোপোয়েসিস। আরবিসির আয়ুষ্কাল বা আরবিসির জীবনকাল, কতদিন আরবিসি বাঁচতে পারে? একটা পরিণত আরবিসি কতদিন বাঁচতে পারে? 4 মাস বা 120 দিন। তো আরবিসি যখন তার আয়ুষ্কাল শেষ করে তখন যকৃত এবং প্লীহার ম্যাক্রোফেজ কোষ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে আরবিসির আয়ুষ্কাল মানে 120 দিন যখন শেষ হয়ে যায় তখন যকৃত এবং প্লীহার ম্যাক্রোফেজ কোষ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ম্যাক্রোফেজ কোষটা এমন একটা কোষ, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই আরবিসি গুলোকে ধ্বংস করে। তাহলে ম্যাক্রোফেজ কোষ কি প্রক্রিয়ায় আরবিসিকে ধ্বংস করে? ফ্যাগোসাইটোসিস। টার্মটা মনে রাখো, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস এই টার্মটা আমরা পরবর্তীতে বোঝাবো, সেটা হলো অন্য একটা চ্যাপ্টার আছে, সম্ভবত 10 নম্বর চ্যাপ্টার মানব প্রতিরক্ষা, ওখানে আমরা এটা ভালো করে বোঝাবো ম্যাক্রোফেজ কি।
আপাতত এটুকু জেনে রাখো, ম্যাক্রোফ্যাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা পূর্ণাঙ্গ আরবিসি কে বা যেটার আয়ুষ্কাল শেষ হয়ে যায় তাকে ধ্বংস করে দেয়। আরবিসির কাজ অক্সি হিমোগ্লোবিন রূপে ফুসফুস হতে অক্সিজেন দেহকোষে পরিবহন করে, আবার দেহকোষ বিভাগের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ফুসফুসে বহন করে নিয়ে আসে। রক্তের হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে। আরবিসি ধ্বংসপ্রাপ্ত হলে বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি হয়। তাহলে বিলিরুবিন আর বিলিভার্ডিন এটা এক ধরনের রঞ্জক। হ্যাঁ, এই রঞ্জকের নাম আমরা হয়তো শুনেছি। যদি আমাদের জন্ডিস হয়, কারো যদি জন্ডিস হয়ে থাকে, তখন ডাক্তাররা কিন্তু বলে যে বিলিরুবিনের পরিমাণ কত বা বিলিভার্ডিনের পরিমাণ কত। সাধারণত মানুষের এটা 1% যদি থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে, তাহলে ঠিক আছে, কিন্তু 1%-এর বেশি হলে তার ধরা হয় জন্ডিস হয়েছে। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। আর যদি রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? কোনো রোগ বা যদি স্বাভাবিক হচ্ছে, মনে করো পূর্ণাঙ্গ পুরুষে আরবিসির পরিমাণ কত বললাম, 50 লাখ। 65 ও 50? 50। তাহলে আমরা বললাম কি আরবিসির সংখ্যা যদি পূর্ণাঙ্গ পুরুষে 65 লাখ হয়, মানে 15 লাখ বেড়ে গেছে, সেক্ষেত্রে একটা রোগ হবে পলিসাইথেমিয়া। ওটাও কিন্তু একটা রোগ। স্বাভাবিক ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে ওটাও একটা রোগ। আবার স্বাভাবিক ক্ষেত্রে যদি 25% কমে যায়, মনে করো 50 লাখ আছে 37.5 লাখ হলো, সেক্ষেত্রেও কিন্তু একটা রোগ হবে, যে রোগটার নাম হলো রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। ক্লিয়ার? জি স্যার, বুঝেছি। আর বিলিরুবিন বা বিলিভার্ডিনের মাত্রা যদি বেড়ে যায় রক্তে, তাহলে যে রোগটা হবে সেটা হলো জন্ডিস বা এই যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত রোগ হলে বিলিরুবিন বা বিলিভার্ডিনের পরিমাণটা রক্তে বেড়ে যায়। এবার আসবো 2 নম্বর শ্বেত রক্তকণিকা। এর বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আকারবিহীন, মানে কোনো আকার নাই, নিউক্লিয়াস যুক্ত। এর কিন্তু নিউক্লিয়াস ছিল, সরি, এর কিন্তু নিউক্লিয়াস ছিল, লোহিত রক্তকণিকার কিন্তু নিউক্লিয়াস নাই। হ্যাঁ, নিউক্লিয়াস যুক্ত শ্বেত রক্তকণিকার কিন্তু নিউক্লিয়াস যুক্ত। প্রতি ঘন মিলিমিটার রক্তে 5 থেকে 8,000 শ্বেত রক্তকণিকা থাকে। এর পরিমাণ কিন্তু লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম। লোহিত ও শ্বেত রক্তকণিকার যদি অনুপাত আমরা দাঁড়াই, তাহলে মনে করো 700টা ডব্লিউবিসি আর একটা হলো আরবিসি। তাহলে আমাদের শরীরে যে ডব্লিউবিসি এবং আরবিসির যে অনুপাতটা আছে, 700 ভাগ আছে মনে করো যে লোহিত রক্তকণিকা, 101 ভাগ আছে, 1 ভাগ আছে মনে করো আরবিসি। মানে 700 ডব্লিউবিসির তুলনায় একটা আরবিসি, এটা হলো অনুপাত। শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হয়? লিউকোপেনিয়া। হ্যাঁ, এখানেও কিন্তু বলা হয়েছে শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে কি বলা হবে? লিউকোপেনিয়া। এখানে আরেকটা ইনফরমেশন এখানে ইনক্লুড করা হয় না, সেটা হলো শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কি বলবো? তাকে বলবো লিউকেমিয়া। হ্যাঁ, লিউকেমিয়া একটা ক্যান্সারের নাম। লিউকোসাইট, লিউকোসাইট হলো কাকে বলা হচ্ছে? লিউকোসাইট হলো শ্বেত রক্তকণিকার কোষের নাম। লিউকোসাইট উৎপাদনকে লিউকোপোয়েসিস বলা হয়। অস্থিমজ্জার স্টেম কোষ হতে কিছু পরিমাণ লিউকোসাইট উৎপন্ন হয়। সমগ্র দেহের লিম্ফয়েড টিস্যুতে লিউকোপোয়েসিস ঘটে। শ্বেত রক্তকণিকার আবার প্রকারভেদটা আমাদের পড়তে হবে। আরবিসি কিন্তু প্রকারভেদ ছিল না। ডব্লিউবিসির সাইটোপ্লাজমের দানার উপস্থিতি এবং নিউক্লিয়াসের আকারের উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হলো সাইটোপ্লাজমের দানার উপস্থিতি, আর একটা হলো নিউক্লিয়াসের আকার। দুইটা আইটেমের উপর ভিত্তি করে ডব্লিউবিসি কে ভাগ করা হয়েছে। গ্র্যানুলোসাইট, তাহলে গ্র্যানুলোসাইট মানে কি? এদের সাইটোপ্লাজম হবে দানাদার। গ্র্যানুলোসাইট, সাইটোপ্লাজম অদানাদার। বাংলায় এটা হবে দানাদার, এটা হবে অদানাদার। আমরা এখানে একটু দেখে নিই। এটা হলো লোহিত রক্তকণিকার ছবি, এটা হলো মনোসাইটের ছবি, এটা শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, শ্বেত রক্তকণিকার কয়েকটা ভাগ ছিল। এটা ইওসিনোফিলের ছবি, এটা বেসোফিলের ছবি, নিউট্রোফিল, লিম্ফোসাইট, আর প্লাটিলেট মানে অনুচক্রিকা। এগুলো বিভিন্ন রক্তকণিকার ছবি। আমরা এবার আসি গ্র্যানুলোসাইট। আমরা ইতিমধ্যে বলেছিলাম যে সাইটোপ্লাজম কি হবে? সূক্ষ্ম দানাযুক্ত। তাহলে দানাদার সাইটোপ্লাজম হলে সেটাকে আমরা বলবো গ্র্যানুলোসাইট। দানাগুলো লিসম্যান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়।
রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে গ্রানুলোসাইট 3 ধরনের হয়। তাহলে লিসম্যান বলে একটা রঞ্জক আছে, এই রঞ্জকের মাধ্যমে আমরা এই গ্রানুলোসাইটকে 3টে ভাগে ভাগ করতে পারবো। ইওসিনোফিল, তাহলে এরা অম্লীয় রঞ্জক ধারণ করে। হ্যাঁ, অম্লীয় রঞ্জক ধারণ করে মানে এই রঞ্জক পদার্থ দিলে ডব্লিউবিসি তে যদি ইওসিনোফিল থাকে তাহলে কি হবে, অম্লীয় হবে, মানে লাল রং ধারণ করবে। নিউক্লিয়াস 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। আমরা ইওসিনোফিল এখানে দেখি, ইওসিনোফিল, ঠিক আছে, এই যে 2 থেকে, এখানে 2টা খণ্ড আছে, 2 থেকে 3 খণ্ড বিশিষ্ট। ব্যাস 12 থেকে 15 মাইক্রন, এটা মাইক্রন হবে, 12 থেকে 15 মাইক্রন। বা ব্যাসটা তোমরা বাদও দিতে পারো, হ্যাঁ, কারণ ব্যাস জিনিসটা এটা মনেও থাকে না, এটা বাদ দিয়ে দাও। ব্যাস জিনিসটা দরকার নাই, ব্যাস জিনিসটা বাদ। আচ্ছা, এখন আমরা আসি, সমস্ত লিউকোসাইটের 3% হলো ইওসিনোফিল। তাহলে শ্বেতরক্তকণিকার মধ্যে 3%ই হবে ইওসিনোফিল। এবার আসবো বেসোফিল। এটি ক্ষারকীয় রঞ্জকে নীল, মানে বর্ণটা হবে নীল, রঞ্জিত হয়। নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট, বৃক্কাকার। মোট লিউকোসাইটের 1% হলো বেসোফিল। নিউট্রোফিল, এগুলো বর্ণহীন, নিউট্রাল, বর্ণহীন। 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস, এদের সংখ্যা মোট লিউকোসাইটের 66%। তাহলে সবচেয়ে বেশি আছে নিউট্রোফিল, সবচেয়ে বেশি থাকে। গ্রানুলোসাইটের আয়ুষ্কাল 5 থেকে 10 দিন এবং রক্তস্রোতে প্রবেশের কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। তাহলে আমরা এখানে ওভারঅল যে গ্রানুলোসাইট গুলো আছে, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলোর আয়ুষ্কাল 5 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে এবং রক্তস্রোতে প্রবেশের কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে। অ্যাগ্রানুলোসাইট হলো লিম্ফ নোড, প্লিহা, টনসিল, ও এখানে এটা বলা হয়নি, অ্যাগ্রানুলোসাইট অফ করবো কেন, কে করলো? আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট হলো যে এদের সাইটোপ্লাজম অদানাদার, তো লিম্ফ নোড, প্লিহা, টনসিল ইত্যাদি অঙ্গ হতে এদের উৎপত্তি ঘটে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এরা 2 ধরনের হয়, যথা লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট, নিউক্লিয়াস বড়, গোলাকার, তাই সাইটোপ্লাজমের পরিমাণ কম। লিম্ফোসাইট, নিউক্লিয়াস বড়, গোলাকার, তাই সাইটোপ্লাজমের পরিমাণ এদের কম। মনোসাইট, নিউক্লিয়াসে বৃক্কের ন্যায় অশ্বক্ষরাকৃতির, এদেরও সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি থাকে। তাহলে আমরা লিম্ফোসাইট এবং মনোসাইট 2 ধরনের অ্যাগ্রানুলোসাইট পাবো। শ্বেত রক্তকণিকার এবার কাজ, তাহলে আমরা এখানে শ্বেত রক্তকণিকা যদি ওভারঅল চিন্তা করি তাহলে 5 ধরনের। একটা হলো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। তাহলে এই 5 ধরনের শ্বেত রক্তকণিকা আমরা এখন কাজগুলো শিখবো। মনোসাইট এবং নিউট্রোফিল এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে, এদের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। তাহলে লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ সৃষ্টি করে, এদের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। তাহলে বর্তমান সময়ে কিন্তু এই যাদের লিম্ফোসাইট বেশি হবে, মানে যারা বেশি অ্যান্টিবডি তৈরি করতে পারবে, তারা কিন্তু এই যে বর্তমানে যে মহামারী হচ্ছে অ্যান্টিবডি, হ্যাঁ, তারা কিন্তু বেশি তৈরি করতে পারে ভাইরাসের বিরুদ্ধে। অন্যান্য রোগের ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির বিরুদ্ধেও কিন্তু যাদের দেহে লিম্ফোসাইটের পরিমাণ সাধারণত একটু বেশি থাকে, তারা অ্যান্টিবডি তুলনামূলক বেশি তৈরি করতে পারে।
এদেরকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। তাহলে আণুবীক্ষণিক সৈনিক রক্তের কোন কোষকে বলা হবে? যদি স্পেসিফিক আমরা বলি লিম্ফোসাইট। এখানে শ্বেত রক্তকণিকাও আসতে পারে, তবে শ্বেত রক্তকণিকা বলার চাইতে লিম্ফোসাইট বেটার হবে। বেসোফিল, বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালীর ভিতরে রক্তকে জমাট হতে দেয় না। আমাদের শরীরে যে রক্ত আছে সেই রক্ত কিন্তু তরল অবস্থায় থাকে, কিন্তু যখন আমাদের দেহ যদি কেটে যায় তাহলে আমরা কিছুক্ষণ পর দেখি 4 মিনিটের মধ্যে দেখি রক্ত জমাট বেঁধে গেছে। মানে কি, এই যে হেপারিন, দেহের ভিতরে যে হেপারিন, এই হেপারিন গুলো বাইরে যখন বাতাসের সংস্পর্শে আসে তখন নষ্ট হয়ে যায়, কিন্তু দেহে তো বাতাস যাচ্ছে না। এই কারণে হেপারিন হেপারিন দেহের ভিতরে রক্তকে তরল রাখে। আমরা ব্লাড নেওয়ার সময় অনেক সময় যারা ব্লাড নেয় তারা কিন্তু এরকম দেখে যে কোনো কারণে ভিতরে যেন বাতাস না যায়, সিরিঞ্জের মাধ্যমে যেন বাতাস না যায়, এই জন্য তারা খুব সাবধানতার সাথে রক্তটা নেয়। কারণ রক্তনালীর ভিতরে যদি বাতাস কোনো রকমে চলে যায় তাহলে কিন্তু হেপারিন গুলো নষ্ট হয়ে যাবে, ফলে ভিতরে রক্ত জমার বাধা শুরু হয়ে যাবে। এই জন্য ভেতরে কখনোই রক্তনালীতে কখনোই এয়ার পাসিং হতে দেওয়া যাবে না। তো এই হেপারিন একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা হলো আমাদের রক্তকে জমাট বাঁধা হতে রক্ষা করে ভেতরে। দানাদার লিউকোসাইট হিস্টামিন উৎপন্ন করে, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোন কোন প্রাণীর লার্ভা অবস্থায় শ্বেত রক্তকণিকা রূপান্তর ঘটানোর কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যাঙাচির ট্যাডপোল লার্ভা। ডব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস পদ্ধতি লেজের কোষগুলো ভক্ষণ করে রূপান্তরে সাহায্য করে, ফলে পরিণত ব্যাঙে লেজ থাকে না। তাহলে ব্যাঙাচি হলো কাকে বলা হচ্ছে? ব্যাঙ যখন ডিম ফুটে লার্ভা তৈরি করে তখন সেটাকে আমরা বলবো ব্যাঙের লার্ভা বা ব্যাঙাচি। এই লার্ভার নাম ট্যাডপোল। তো সেখানে ওই ব্যাঙের লার্ভা যে লেজগুলো, ব্যাঙের লার্ভার কিন্তু লেজ আছে, এই লেজগুলো কোষ ডব্লিউবিসি কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় লেজের কোষগুলোকে নষ্ট করে দেয় বা ভক্ষণ করে, যার ফলে যখন লার্ভা পরিণত ব্যাঙে তখন কিন্তু লেজ আর থাকে না। ইওসিনোফিল রক্তে প্রবেশিত অ্যালার্জিক অ্যান্টিবডি এবং কৃমির লার্ভা ধ্বংস করে। এ হলো শ্বেত রক্তকণিকার কাজ। আমরা এবার যাব হলো অনুচক্রিকা। এরা গোল ডিম্বাকার রডের মতো, এদের সাইটোপ্লাজম দানাদার, নিউক্লিয়াসবিহীন, এদের জীবনকাল 5 থেকে 9 দিন। এতে প্রোটিন ও প্রচুর পরিমাণ সেফালিন নামক ফসফোলিপিড থাকে। তাহলে এদের আয়ুষ্কাল 5 থেকে 9 দিন। আয়ুষ্কাল শেষ হলে যকৃত ও কি হয়, এরা ধ্বংসপ্রাপ্ত হয়। কাজ, ক্ষতস্থানের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আর রাসায়নিক বস্তু সেরাটোনিন উৎপন্ন করে, যার মাধ্যমে রক্তনালীর সংকোচন ঘটে এবং রক্তপাত হ্রাস পায়। তাহলে এই হলো আমাদের রক্তের বিভিন্ন উপাদানের বৈশিষ্ট্য এবং কাজ আমরা পড়লাম। আমরা এরপরে যাব হলো কিভাবে রক্ত জমাট বাঁধে, সেটা সম্পর্কে আমরা এখন শিখব। ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, একে রক্ত তঞ্চনও বলা হয়। রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন, কিভাবে আমাদের দেহের কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা রক্ত জমাট বাঁধে, সেই প্রক্রিয়াটা। তাহলে রক্ত জমাট বাঁধা বা তঞ্চন সেটাকে বলা হয় কি, ব্লাড কোগুলেশন। যে প্রক্রিয়ায় ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে তাকে রক্ত তঞ্চন বলা হয়, মানে রক্ত জমাট। তাহলে আমাদের দেহের কোনো স্থান যদি কেটে যায় সেই জায়গায় যে প্রক্রিয়ায় রক্ত জমাট বাঁধবে তাকে রক্ততঞ্চন বলা হয়। রক্তনালিকার ভেতরে হেপারিন নামক পদার্থ থাকায় রক্ত জমাট বাঁধতে পারে না। আমরা ইতিমধ্যে এটা জেনেছি যে শরীরের দেহের ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না, তার কারণ হলো হেপারিন। রক্ততঞ্চন প্রক্রিয়া, দেহের কোনো অংশে ক্ষত সৃষ্টি হলে সেখান হতে নির্গত অনুচক্রিকা হলো সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্ত প্রবাহ কমিয়ে দেয়। তাহলে আমাদের দেহের কোনো জায়গা যদি কেটে যায় সেই জায়গাটাকে আমরা কি বলবো, ক্ষত। সেই ক্ষতস্থানে রক্তনালী ওখানে একটা কেমিক্যাল ক্ষরণ করবে অনুচক্রিকা, এর নাম হলো সেরাটোনিন। এই সেরাটোনিন ক্ষরণ করার কারণে রক্তনালী সংকুচিত হয়ে যাবে। আর রক্তনালী যদি সংকুচিত হবে তাহলে ক্ষতস্থান দিয়ে সেই সংকুচিত রক্তনালী দিয়ে রক্ত অল্প পরিমাণে যাবে, ফলে রক্ত অল্প পরিমাণে বেরোবে। ক্ষতস্থানের টিস্যু ও অনুচক্রিকা ভেঙে গিয়ে
থ্রম্বোপ্লাস্টিন নামক ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। তাহলে ক্ষতস্থানের যে টিস্যু এবং অনুচক্রিয়া গুলো ভেঙে যাবে, থ্রম্বোপ্লাস্ট তাহলে ক্ষতস্থানের টিস্যু এবং অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন নামক ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয়। আচ্ছা আচ্ছা, এখন আবার বলি, ক্ষতস্থানের টিস্যু এবং অনুচক্রিকা ভেঙে থ্রম্বোপ্লাস্টিন নামক ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয়। তাহলে থ্রম্বোপ্লাস্টিন প্লাস বাতাস এই দুইটাই রক্তের হেপারিনকে অকেজো করে দেয় এবং রক্তরসের ক্যালসিয়াম আয়ন থ্রম্বোপ্লাস্টিন যকৃৎ হতে আগত নিষ্ক্রিয় পদার্থগুলির সাথে বিক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন গঠন করে। থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেন তৈরি করে কিন্তু যকৃৎ। তাহলে থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক দ্রবণীয় গ্লাইকোপ্রোটিনের সাথে ক্রিয়া করে অদ্রবণীয় প্রোটিন সূত্র ফাইব্রিন মনোমার গঠন করে। ফাইব্রিন মনোমারগুলো পরস্পর যুক্ত হলে ফাইব্রিন পলিমার গঠন করে। পরিশেষে ফাইব্রিন জালক গঠন করে। ফ্যাক্টর 8 ফাইব্রিন জালক সৃষ্টিতে ভূমিকা রাখে। রক্ত, এটা তোমাদের আরেকটা কথা বলে রাখি, রক্ত জমা করার ক্ষেত্রে মোট 13টা ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে 8 নম্বর ফ্যাক্টরটা কি তৈরি করে? ফাইব্রিন জালক তৈরি করে। এই ফাইব্রিন জালকে রক্তকণিকাগুলো আটকে যায় এবং রক্ত জমাট বাঁধে। তাহলে আমরা এখানে একটু যাই, এখানে এই প্রসেসটা একটু দেখো। এই যে এটা প্রসেস, এটা হলো ক্ষতস্থান, মানে কোনো জায়গায় কেটে গেছে, এটাকে বলা হয় ক্ষতস্থান। এই ক্ষতস্থানের প্লাটিলেট মানে অনুচক্রিকা, এই অনুচক্রিকা গুলো কি হয়েছে? ভেঙে গেছে। তাহলে ক্ষতস্থানের টিস্যু এবং এই অনুচক্রিকা গুলো মিলে একটা ফ্যাক্টর তৈরি করে। এই ফ্যাক্টরটার নাম কি? থ্রম্বোপ্লাস্টিন। সবাই ক্লিয়ার হয়েছে? এবার ওখানে ডেসক্রিপটিভ দেওয়া আছে, এখানে প্রবাহ চিত্র দেওয়া আছে। তাহলে ক্ষতস্থানের মধ্যে ক্ষতস্থানের টিস্যু এবং প্লাটিলেট এর কি করে ব্রেকডাউন হয়ে একটা ফ্যাক্টর তৈরি করে থ্রম্বোপ্লাস্টিন। আর এখানে আরো কিছু কাজ করে। এই অনুচক্রিয়া গুলো এখানে কি করবে? এক ধরনের কেমিক্যাল ক্ষরণ করবে, সেরোটোনিন। সেই সেরোটোনিন কেমিক্যাল ক্ষতস্থানে রক্তনালী সংকোচন করবে, ফলে রক্তের প্রবাহ কমে যাবে। আর যে হেপারিনটা আছে, এই হেপারিনকে নষ্ট করবে কি? থ্রম্বোপ্লাস্টিন এবং বাতাস। এবার এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহযোগিতা, এটা হলো ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় নিষ্ক্রিয় প্রথম্বিন, রক্তে একটা ফ্যাক্টর থাকে যার নাম হলো প্রোথ্রম্বিন। এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, একে অ্যাক্টিভ করবে কে? অ্যাক্টিভ করবে ক্যালসিয়াম আয়ন এবং থ্রম্বোপ্লাস্টিন। তাহলে থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথম্বিন, নিষ্ক্রিয় প্রথম্বিনকে রূপান্তর করবে সক্রিয় থ্রম্বিনে, এটা হলো অ্যাক্টিভ থ্রম্বিন। এই থ্রম্বিন রক্তের আরেকটা ফ্যাক্টর ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করবে, আর বিক্রিয়া করে কি তৈরি করবে? ফাইব্রিন মনোমার, এটা হলো ফাইব্রিন মনোমার। তাহলে এরকম ফাইব্রিন মনোমার, অনেকগুলো ফাইব্রিন মনোমার একসাথে মিলিত হয়ে একটা জালক তৈরি করবে, রক্তের একটা জালক তৈরি করবে। সেই ফাইব্রিন জালকে আটকে যাবে লোহিত রক্তকণিকা সহ অন্যান্য কণিকাগুলো আটকে যাবে এবং রক্ত জমাট বাঁধবে। এই যে এটা হলো সলিউবল, এটা ক্ষতস্থান। এটা হলো সলিউবল ফাইব্রিনোজেন, এখানে ফাইব্রিনোজেন এখানে আসে। এটা হলো ইনসলিউবল, ফাইব্রিন তৈরি করে, মানে যখন ফাইব্রিন একক গুলো তৈরি করছে তখন ফাইব্রিন গুলো ইনসলিউবল, সেগুলো আর দ্রবণীয় হবে না। দেন আস্তে আস্তে এখানে এই ফাইব্রিন জালক তৈরি করছে, দেন আলটিমেট এখানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। আমরা আবার এখানে আসি, রক্ত তঞ্চনের পর জমাট পদার্থগুলো অপসারণ করলে যে জলীয় পদার্থ থাকে তাকে সিরাম বলে। তাহলে রক্ত যখন জমাট বেঁধে যায় তখন একটা হালকা একটু ঘিয়া টাইপের এক ধরনের জলীয় পদার্থ কিন্তু খেয়াল করলে তোমরা দেখতে পাবা, জলীয় পদার্থ কিন্তু থাকবে, সেটাকে আমরা বলবো সিরাম। ঠিক আছে, তোমরা সিরাম, ওটার নাম কি? সিরাম উচ্চারণ। সিরামের গঠনে ফাইব্রিনোজেন, তঞ্চন ফ্যাক্টর 2, 5 এবং 8 থাকবে না।
তাহলে সিরামে 2, 5 এবং 8 নম্বর ফ্যাক্টর থাকে না। এতে সেরোটোনিনের ঘনত্ব বেশি থাকে, দেখতে হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। রক্ততঞ্চনে প্রায় 13টি রক্ততঞ্চন ফ্যাক্টর অংশগ্রহণ করে। এই ফ্যাক্টরগুলো রক্তকণিকা ও প্লাজমায় বিদ্যমান। নিম্নে ফ্যাক্টরগুলো দেওয়া হলো। এই হলো রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলো। কয়টা ফ্যাক্টর? 13টা ফ্যাক্টর। ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, প্রোঅ্যাক্সিলারিন, ডাজ নট এক্সিস্ট, প্রোকনভার্টিন। হ্যাঁ, এই 6 নম্বর ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, এটা দেওয়া হয়েছে বর্তমানে। নতুন একটা হয়েছে, ফ্যাক্টরের নাম হয়েছে, এই মুহূর্তে আমার মনে আছে নতুন একটা ফ্যাক্টর হয়েছে। হ্যাঁ, এটা আগের করা ছিল, তাই জন্য ডাজ নট এক্সিস্ট। আগের বইগুলোতে ডাজ নট এক্সিস্ট দেওয়া আছে, নতুন বইগুলোতে সেখানে 6 নম্বরটা ইনক্লুডেড হয়েছে। আমরা এটা পরে ঠিক করে দেবো। 7 হলো প্রো কনভার্টিং। 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। 9 ক্রিসমাস ফ্যাক্টর। 10 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, হেগম্যান ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এ হলো রক্ত তঞ্চন বাঁধার জন্য মোট 13টি ফ্যাক্টর। এরা সাধারণত রক্তে এই ফ্যাক্টরগুলো থাকবে। তো আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা আজকে বললাম রক্তের বৈশিষ্ট্য, রক্তের কাজ, রক্তের শ্রেণীবিভাগ পড়লাম, এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া এবং রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, এগুলো সম্পর্কে আমরা পড়লাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাস কবে পরে জানানো হবে। ঠিক আছে।